রমজান আলীর পিঠে পা লাগাতেই উফ করে উঠল। তানিয়া মুখে আঙুল দিয়ে বলল, চুপ করেন, আওয়াজ করলে ওরা শুনে যাবে। রমজান আলী বলল, ওরা লাথি মারছে তাই ব্যথা পাচ্ছি, কখন ওরা এখান থেকে উঠে চলে যাবে সেটাই ভাবছি। তানিয়া বলল, আপনার বাসা, আপনি তো আমার চেয়েও ভালো জানবেন, আমাকে বলছেন কেন? আমি আপনার কথা শুনে বিপদে পড়ে গেছি, এখন যে কোনোভাবে এখান থেকে আমাকে উদ্ধার করে। রমজান আলী বলল, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো আর আমার জন্য একটু কষ্ট করো। ওরা যদি এখান থেকে উঠে যায় আমি তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। এদিকে সাব্বির স্ত্রীকে বলল, আমার বাবা কোথায় গেছে দরজা খোলা রেখে? আজকে উনি বাসায় আসলে জিজ্ঞাসা করব বাসায় থাকবে নাকি গ্রামে চলে যাবে। সাব্বির পায়ের উপর পা তুলে দেওয়াতে তানিয়ার কোমরে লেগে যায়, নিচ থেকে উহ করে উঠল। মেয়ে মানুষের আওয়াজ শোনাতে সাব্বির অবাক হয়ে তানিশাকে বলল, কিরে, এইখানে মেয়ে মানুষের আওয়াজ কোত্থেকে আসলো? তুমি শুনেছো নাকি আমি শুনেছি শুধু? তিশা বলল, আমার কানে তো স্পষ্ট শুনলাম মেয়েটা যেন ব্যথা পেয়েছে, ব্যথার কারণে উহ করে উঠল। দুজন দুজনার সাথে মেয়ে মানুষের কণ্ঠ নিয়ে কথা বলছে। নিচে দুজন ভয়ে কাঁদছে, কখন টেবিলের নিচে দেখে ফেলে দুজনকে। সাব্বির বলল, মনে হয় বাহিরের সিঁড়িতে কেউ ব্যথা পেয়েছে। তিশা বলল, হতে পারে, তবে আওয়াজটা কিন্তু আমাদের বাসার ভেতরে হয়েছে। সাব্বির বলল, আরে বাসার ভেতরে মেয়ে মানুষ আসবে কোত্থেকে? নাকি আবার আমাকে সন্দেহ করছো? তিশা বলল, তোমাকে কেন সন্দেহ করব, তুমি তো আমার সাথে বাহির থেকে এসেছো। তবুও চলো তো, কোন রুমে কেউ আছে কিনা দেখি। এই বলে দুজন টেবিল থেকে উঠে চলে গেল। এদিকে দুজন টেবিলের নিচ থেকে উঠে দাঁড়িয়ে তানিয়াকে রমজান আলী বলল, প্লিজ তুমি চলে যাও, ওরা যদি রুম থেকে আবারও বের হয় তাহলে আমরা ধরা খেয়ে যাব। তানিয়া বলল, আমি যেতে পারবো না, আমার কাছে গাড়ি ভাড়া নেই। আপনি বলেছেন এখানে আসলে আপনার কাছ থেকে টাকা দেবেন, এখন আমি টাকা ছাড়া কিভাবে বাসা থেকে বের হব? এমনিতে বিপদে ফেলে দিয়েছেন আমাকে, অন্যদিকে টাকা ছাড়া বাসা থেকে যেতে বলছেন, প্লিজ আমাকে মুক্ত করুন। রমজান আলী বলল, ঠিক আছে, তুমি বাসার বাইরে গিয়ে দাঁড়াও, আমি টাকা নিয়ে বের হয়ে আসছি। আর দেরি হলে কিছু মনে করো না, কারণ ওদের সাথে কথা বলতে হবে, ওরা আমাকে প্রশ্ন করবে, আমি তাদেরকে ম্যানেজ করে তোমার কাছে আসছি। তানিয়া ঠিক আছে বলে দরজা খুলে বের হয়ে গেল। রমজান আলী রুমে গেল। রমজান আলী বিছানার চাদর তুলে টাকা নেবে, এর মধ্যেই ছেলে ও ছেলের বউ এসে বলল, বাবা, আপনি দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না বাসার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে, যদি কেউ এসে সবকিছু নিয়ে যেত তাহলে আপনি কি ফিরিয়ে দিতে পারতেন? বাবা বলল, আমি বেশি দূরে যাইনি, বাসার নিচেই ছিলাম, যখন তোমরা বাসায় উঠছিলে তখন দেখেছি, আর আমি তাড়াহুড়ো করে বাসায় আসিনি, তোমরা চাচ্ছ তাই। সাব্বির বলল, বাবা, আমরা যতই আসি না কেন 1 মিনিটের মধ্যেই সব ধ্বংস করে ফেলতে পারে, তবু এভাবে বাসা খোলা রেখে আর কখনো বের হবে না। আপনি জানেন আমার ব্যবসা বাণিজ্যের সমস্ত এগ্রিমেন্ট বাসার মধ্যে আছে, যদি ভুলক্রমে বাসা থেকে বের হন তাহলে দরজা বন্ধ করে বাসা থেকে বের হবেন। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আসলে আমার ভুল হয়ে গেছে। ছেলেও ছেলের বউ ঠিক আছে বলে চলে গেল। বাবা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, যাক বাবা, আল্লাহ বাঁচিয়েছে, ধরা খাইনি। একটিবার যদি টেবিলের নিচে তাকাতো তাহলে তখনই ধরা খেয়ে যেতাম। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন টাকাগুলো নিয়ে যায়, তানিয়া দাঁড়িয়ে থাকবে আমার অপেক্ষায়, বলে বের হয়ে গেল। তানিয়া বাসার বাহিরে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেল। নিজে নিজে বলল, যদি আজকে এখানে জিজ্ঞেস করে তাহলে সরাসরি বলে দেব রমজান আলী আমাকে কেন নিয়ে এসেছে। এর মধ্যে রমজান আলী এসে টাকাগুলো দিয়ে বলল, তাড়াতাড়ি চলে যাও, বলেছিলাম না আমার রুমের ভেতরে কথা জিজ্ঞাসা করবে, ওরা আমাকে ছাড়েনি, নানান কথা বলে আমাকে ধুয়ে ফেললো। আমিও তাদের কাছে ছোট হয়ে কথা বলেছি, কারণ আমার দোষ ছিল, আবার কথা বেশি বাড়ালে ধরা খেয়ে যাব। নেক্সট টাইম থেকে কখনোই আমার বাসায় আসবেন না, যদি আমিও আনতে চাই, কারণ আমি তো টাকা বাঁচানোর জন্য বাসায় আনবো, তবু তুমি আসতে চাইবে না। তানিয়া বলল, আপনি যদি আমাকে কোটি টাকা দেন তবুও আমি আপনার বাসায় আসবো না, তবুও আমি আপনার সাথে আকামে জড়াবো না, অনেক কষ্ট পেয়েছি টাকার জন্য, আপনার সাথে সম্পর্ক করে গেলাম, ভালো থাকবেন, বলেই চলে গেল। রমজান আলী খুশি হয়ে মনে মনে ভাবলো, যাক বাবা, আসল কাজ ছেড়ে ফেললাম, এখন কিভাবে গোসল করব কিছুই তো বুঝতে পারছি না, যাই হোক মাথায় একটা বুদ্ধি এসেছে, গিয়ে সেটা করি। রমজান আলী থালা বাসন পরিষ্কার করছে, বেসিনের পানি গায়ে গিয়ে ঠেকছে। এর মধ্যে তিশা এসে বলল, বাবা, আপনি কেন এসব করছেন? কখনো দেখিনি কিচেনে এসে আপনাকে কাজ করতে, তবে আজকে নতুন কাণ্ড শুরু করে দিয়েছেন নাকি? রমজান আলী বলল, এমনিতে অপরিষ্কার দেখেছি তাই ভাবলাম কাজগুলো করে ফেলি, তুমি তো আবার অন্য কিছু মনে করছো। অন্য কিছু মনে করে লাভ নেই, আমি এসব করেই গোসল করব। তিশা বলল, আপনার ছেলে এসে যদি এসব দেখে তাহলে আমাকে বকাবকি করবে, কেন আপনাকে এসব করতে দিয়েছি? রমজান আলী বলল, টেনশন করা লাগবে না, আমি আমার ছেলেকে বুঝাবো, সে কাজকর্ম করলে খুশি হয়, কারণ সে জানে শরীর ভালো থাকে কাজকর্ম করলে। তিশা বলল, আচ্ছা ঠিক আছে, আবার দেখেন আমাকে ফাঁসিয়ে দিয়েন না, বলেই চলে গেল। রমজান আলী বলল, এখন জামা কাপড় ময়লা হয়েছে, এবার গোসল করতে যেতে পারবো, বলেই বাকি জিনিসগুলো রেখে লুঙ্গি আর তাওয়াল নিতে গেল। বাবা লুঙ্গি আর তাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকবে, এর মধ্যে সাব্বির এসে বলল, বাবা দাঁড়াও, গোসল করার আগে আমার
প্রশ্নের উত্তর দিয়ে যাও। বাবা দাঁড়িয়ে ভয়ে কাঁপছে আর আমতা আমতা করে বলল, কি হয়েছে, কিসের প্রশ্নের উত্তর দেব? সাব্বির বলল, তুমি এই বয়সে এসব করবে আমি কখনোই ভাবতে পারিনি। তবে তোমার কর্মকাণ্ডগুলো যদি বাহিরের লোকজন যদি জেনে যায় তাহলে আমি বাইরে গিয়ে চলাফেরা করতে পারবো, সেটা কি ভেবেছো কখনো? নাকি নিজের আনন্দ ফুর্তি করার বিষয়গুলো মাথায় নিয়ে করেছো? বাবা জেনেও না জানার ভান ধরে বলল, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বল। বয়স হয়েছে তো, এত প্রেম করা কথাগুলো বুঝতে পারি না। সালাউদ্দিন এদিকে এসো, কারণ আমার মুখ দিয়ে এসব কথা বলতে পারবো না, তুমি একটু বলো। সালাউদ্দিন এসে বলল, আমি আর কি বলবো, আপনার কথা বিশ্বাস করছে না। আমার কথা কি বিশ্বাস করবে? এই তুমি কি দেখেছো? উল্টোপাল্টা কথা বলছো কেন? সাব্বির বলল, সালাউদ্দিন তুমি বলো কি দেখেছো? সালাউদ্দিন বলল, তাহলে শুনুন। রমজান আলী একটি মেয়েকে গেট দিয়ে ঢোকাতেই দারোয়ান না দেখে মতো সরিয়ে দাঁড়িয়ে রইল। রমজান আলী মেয়েটাকে বলল, আমার ছেলে এবং ছেলের বউ দুজনে অফিস থেকে আসতে অনেক দেরি হবে, তুমি আর আমি অনেক আনন্দ করব, শেষে টাকা পয়সা দিয়ে তোমাকে আদর করতে করতে বাসায় পৌঁছে দেব। তানিয়া ওকে বলে শক্ত করে হাত ধরে চলে গেল। দারোয়ান সালাউদ্দিন মনে মনে বলল, এই বয়স্ক লোক এত অল্প বয়সী মেয়ে নিয়ে বাসায় উঠেছে, তার ছেলেও ছেলের বউ দেখলে তখন কি করবে? না, সাব্বির তো অনেক ভালো মানুষ, উনাকে এসব জানাতে হবে, কারণ উনি আমাকে অনেক দেখতে পারে। যদি আমি এই উপকারটা উনাকে না করি তাহলে ওনার মান সম্মান কিছুই থাকবে না। সাব্বির বলল, বাবা এখন বিশ্বাস করতে পেরেছো কেন এসব বলেছি? তোমার কারণে আমি আমার সমস্ত মান সম্মান হারিয়ে ফেলবো। তুমি এক কাজ করো, গ্রামে চলে যাও, সেটাই বেটার হবে, কারণ তুমি এখানে থাকলে আমি মাথা উঁচু করে আবার থেকে চলাফেরা করতে পারবো না। তোমার বৌমা মনে হয় ওয়াশরুমে গেছে, যদি ওয়াশরুমে না যেত তাহলে তোমার এই অপকর্মকাণ্ডের কথা সব জেনে যেত। আরও না জানার আগে তুমি ব্যবস্থা করো, কখনোই বাসা ছেড়ে চলে যাবে। বাবা আমাকে ক্ষমা করে দে, আসলে আমি বুঝতে পারিনি ঘটনা এত বড় হয়ে যাবে। আমি ভেবেছিলাম কেউ দেখবে না এবং বুঝতেও পারবে না আমি যে এসব করছি। প্লিজ আমাকে গ্রামে পাঠিয়ে দিস না, আমার একটাই অনুরোধ। একা একা আমি ওখানে কি করব? সালাউদ্দিন তুমি চলে যাও, আর এসব কথা কাউকে বলবে না, এটা আমার অনুরোধ। সালাউদ্দিন ঠিক আছে বলে চলে গেল। বাবা তুমি গ্রামে একা থাকবে না কাউকে নিয়ে থাকবে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ তুমি যেটা করে ফেলেছো সেটা বিরাট অন্যায় করেছো, যা আমি না তোমার বৌমা কেউ ক্ষমা করতে পারবে না। না জানি বিধায় এখনো মেজাজ দেখিয়ে কথা বলছি না, তবে ও যদি কোনো রকম জেনে যায় তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সাথে আমারও। তুমি সিদ্ধান্ত নাও কি করবে। বলেই সাব্বির রুমে চলে গেল। বাবা ভীষণ টেনশনে পড়ে গেল, এই বয়সে কোথায় যাবে, কি করবে, কার সাথে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।